আহ, দেখ তো এগুলো পছন্দ হয় কিনা। ধ্যান ভাঙলো আমার। আমিও এক পা এক পা করে গিয়ে বসলাম বিছানায়। অনেক কিছু এনেছেন উনি, অনেক কিছু। তবুও কয়েকটা প্যাকেট দূরে পড়ে আছে। আমি শুধু অবাক চোখে তার পছন্দগুলো দেখছিলাম। ছেলে মানুষের এতটা শৌখিন পছন্দ কি করে হতে পারে? কত সুন্দর জামা কাপড়! উৎকণ্ঠায় তাকিয়ে থাকলাম ওনার দিকে। উনি দূরে রাখা প্যাকেটগুলো হাত বাড়িয়ে নিলেন। বের করলে একটা সোয়েটার। আবারও আকাশ কুসুম অবাক আমি। চাদরও এনেছেন উনি। আর একটা প্যাকেট থেকে একজোড়া চটি আর লেডিস শু বের করলেন। আমি শুকনো গলায় বললাম, এত টাকা খরচা করছেন কেন? এখন তো এত কিছু দরকার নেই আমার। উনি হেসে বললেন, জাগিয়ে সেটা পড়তে দে না, তখন বুঝবি এগুলোর কতটা প্রয়োজন। আমি চুপ করে সব দেখছি। উনি বললেন, রেজাল্ট কখন বেরোবে তোর? 12টার পর। এসএসসিতে রেজাল্ট কি ছিল তোর? আকস্মিক প্রশ্নে থতমত খেয়ে গেলাম। ঠোঁট জোড়া ভিজিয়ে বললাম, 4.92। মানে তোর প্লাস আসেনি? আমি গম্ভীর গলায় বললাম, না। হঠাৎ আবেগপ্রবণ হয়ে বলতে আরম্ভ করলো সিয়াম ভাইয়া, জানিস শিয়া, আবার যেদিন এসএসসি রেজাল্ট বেরোবে সেদিনের আগের রাতে এক ফোঁটা চোখ বুঝিনি আমি। পরীক্ষা ভালোই দিয়েছি, কিন্তু উত্তেজনা উৎকণ্ঠা আবার চোখে ঘুম আসতে দেয়নি। ছোট বোনটা সারা রাত আমার সাথে ছিল। আয়ু আমার পাগলামির সঙ্গ দিয়েছিল। আম্মু হাজারবার ডাকতে এসেছে, ও চায়নি, বরং রাগ দেখিয়ে বলেছে আমি যাব না, ঘুমাও তুমি গিয়ে। খুব উত্তেজনায় সারা রাতটা পার করলাম। আমার বিছানাতে আয়ু ঘুমিয়ে পড়ে। সিনথিয়ার বয়স তখন 2 বছরের, আয়ুর 7 কি 8। সায়েম সেবার 7 পাস করেছে। রেজাল্ট 10টার পর বের হবে। আমি 9টার আগে গিয়ে বসে আছি কম্পিউটার দোকানে। শীতকাল তখন, গা হিম করা ঠান্ডা, শাসা বাতাস বইছে। পরনে তেমন সোয়েটার আমার ছিল না। দোকান অবধি খোলেনি কেউ তখন। বসে বসে ঠান্ডায় কাঁপছিলাম। কুয়াশায় এক হাত দূরে কি তা সেটাও দেখা যাচ্ছিল না। 10টার দিকে রোদ উঠল, ঘোলাটে সূর্য দেখা দিল তখন। একে একে দোকান খুলতে আরম্ভ করলো। খুলল কম্পিউটার দোকানেও। দোকান খুলতে আমি অ্যাঙ্গেলটাকে রেজাল্ট বের করতে বললাম। তখনই কারেন্ট কন। প্রায় 1.5 ঘন্টা হাড় কাঁপানো শীতে অপেক্ষা করলাম কারেন্টের জন্য। পছন্দের গিয়ার সাইকেলটাকেও অত বেলায় ভিজে দিতে দেখেছি। কারেন্ট আসলো, কাঙ্ক্ষিত রেজাল্ট পেলাম। প্রতিটা সাবজেক্টে হাইস্ট মার্কস পেয়েছি। সুন্দর করে লেখা ছিল A+। কি আনন্দ! বাইরে এসে দেখলাম শীত ভিজে গেছে কুয়াশায়। রুমাল দিয়ে মুছে কিছুটা এগোতেই আয়ুর কথা মনে পড়ল। বেচারি সারা রাত আমার সঙ্গ দিয়েছে, তাই ওর জন্য ওর ফেভারিট চকলেট কিনলাম, কিনলাম চিপস, কিনলাম কিন্ডার জয়। বাড়ি এসে শুনলাম ও স্কুলে চলে গেছে। আমার রেজাল্টের আনন্দে পুরো বাড়ি হৈ হৈ করে উঠল। পাড়ায় মিষ্টি বিতরণ চলল। দেখতে দেখতে দুপুর হলো। 12টায় পা রাখবে আয়ু বাড়িতে। ভাবলাম ওকে চমকে দেব, বলবো আমি ফেল করেছি। যখন ও মনমরা হবে তখন সারপ্রাইজ দেবো ওকে। কিন্তু 12:30 বাজলো, আয়ু তো এখনো এলো না। আমি ভাবলাম হয়তো বন্ধুদের সাথে দুষ্টুমি করছে। 1টা বাজলো, এরপর 2টো, এরপর 3টে। আয়ু এলো না। খোঁজার রোল পড়ে যায়। আয়ুকে পাওয়া যাচ্ছে না, কোথাও নেই। পুলিশকে জানালে তারাও খুঁজতে আরম্ভ করে। কিন্তু কিন্তু খুঁজে পাওয়া যায়নি আয়ুকে। তার হদিস যেন দুনিয়ার বুক থেকে চিরতরে মুছে গেছে। বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফেললাম। ওনার দৃষ্টি কাপড়ে। ছাদ থেকে 3 ভাই বোন হয়েছেন, কিন্তু কতটা পাষাণ, কতটা নিষ্ঠুর লোক! কোথায় লুকিয়ে রেখেছে আয়ুকে তারা? আয়ু নিজ ইচ্ছায় তো যায়নি। প্রশ্ন মনে আসতেই নিজের প্রতি রাগ চলে আসলো। এতটুকু মেয়ে কেন নিজের বাড়ি ছেড়ে যাবে? তোকে মা ডাকছে নিচে। নিস্তব্ধতা কাটিয়ে বললেন উনি। ধ্যান ছুটিয়ে সবকিছু গুছিয়ে আলমারিতে রাখলাম। নিচে যাওয়ার জন্য উদ্যত হব, তখনই পিছন দিক থেকে ডাক পড়ল সিয়াম ভাইয়ার। বলল,
আই থিঙ্ক ওই কড়া গলায় বলায় ছেলেটা তোকে ভালোবাসে শিয়া। স্তব্ধ হয়ে গেলাম। পায়ের নিচে শিরশির অনুভব হলো। এটা জানতাম আমি, একমাত্র আব্বু আমায় বলতো আমি নাকি সুন্দর। কেউ যদি মন দিয়ে দেখে দেখতে পারবে আমার সৌন্দর্য। আর সেখানে স্বামী তো ডাকেই সুন্দরী বলে। অনেক সাহায্য করেছো আমায়, না চাইতেও। কিন্তু সিয়াম ভাইয়া একদিনে বুঝে গেল কি করে? উনি উঠে পিছনে এসে দাঁড়ালেন আমার, বললেন, দেখলাম আমি তোর হাজবেন্ড। পরিচয় দেওয়ার পর ওর মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছিল। কথা না বাড়িয়ে সোজা নিচে চলে আসলাম। উনি গম্ভীর, তবে বুঝদার মানুষ, এইটুকু বুঝেছি। আধ ঘন্টা যাবৎ নিচে চেঁচামেচি হচ্ছে। আমি আর সিয়াম ভাই এক দলে, আর বাড়ির প্রতিটা মানুষ আমাদের বিপক্ষে। তারা নাকি রিসেপশন পার্টি করেই ছাড়বে, আর আমি আর সিয়াম ভাইয়া রাজি নই তাতে। তাই এমন চিল্লাচিল্লি। সিন্থি একদম ভেজা চোখে তাকিয়ে আছে আমার দিকে, চোখে খুব আকুতি, যেন পার্টিটা হয়। আর সাইম পায়ে পা তুলে ঝগড়া করছে ওনার সাথে। আমরা কিছুতেই রাজি নই। বসে বসে মামি মামা সবাই দেখছে আমাদের তর্ক। বাড়ি ফাঁকা হয়ে গেছে, আত্মীয়রা সকলে নিজেদের মতন চলে গেছে নিজের বাসায়। কোথা থেকে ট্রে ভর্তি করে চা আর স্ন্যাক্স নিয়ে আসলো জুই। বাড়িতে কাজ করেও, অল্প বয়স। ছিচকাতুনে স্বরে বলল, এমন করতাছো কেন সিয়া আপা? রাজি হও, মেলা দিন হইল কোনো হইসই নাই এই বাড়িতে, সেই তো কত বছর আগে। বলেই হঠাৎ করে থেমে গেল জুই। আয়ু নিখোঁজ, তারপরেও এই বাড়িতে এত অনুষ্ঠান হয় কি করে? মূলত সিয়াম ভাইয়া হতে দেয় না। জুয়ের কথা শেষ হতেই সিয়াম ভাইয়া আবার বলে উঠল, জুই, যা এখান থেকে। মামা সিয়ামের কথার ঘোর আপত্তি জানিয়ে বলল, যাবে কেন? ও ঠিকই তো বলছে, এবারই মরা মরা হয়ে যাচ্ছে, একটু আনন্দ দরকার। মামার উপরে একটা টু শব্দ করলেন না সিয়াম ভাইয়া। সিয়াম উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, তাহলে অনুষ্ঠানটা হচ্ছে, তাই তো? এবার আমি বলতে লাগলাম, সাথে গলা মেলালো সিয়াম ভাইয়া। তোলপাড় চলছে, দুটো দলের কেউই হার মানতে রাজি নয়। অবশেষে আমরাই হারলাম, তবে শর্ত থাকবে, আর সেটা হলো এখন নয়, আরও কয়েকদিন পর হবে রিসেপশন পার্টি। সিয়াম ভাইয়া ক্ষান্ত হয়ে সোফায় বসলো। কাল তোরা তো ও বাড়িতে যাবি, গুছিয়ে রেখেছিস সব কিছু? মামি বলল। চোখ দুটো চকচক করে উঠল আমার। ও বাড়িতে বলতে কি আমাদের বাড়ি? মামি সিয়াম ভাইয়ার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই উনি আমার দিকে ফিরলেন। আমি কান্না জড়িত হাসিতে হাসলাম। বুকে অলরেডি উথাল পাতাল ঢেউয়ের খেলা আরম্ভ হয়ে গেছে। বললাম, গুছাইনি, রাতে গোছাবো। রাতে বললেও আমার আর তর সইল না, ছুটে গেলাম রুমে। কিন্তু আম, কিন্তু আমার লাগেজ তো নেই এখানে, কিসে গোছাবো কাপড়? এদিক ওদিক চোখ বুলিয়েও একটা ব্যাগ চোখে পড়লো না। কিছুক্ষণ বসে থেকে ভাবলাম, আমার তো ওখানে কাপড় আছেই, তাহলে টেনশন কিস বাতকা। সময় তখন দুপুর 12টার কাছাকাছি। উত্তেজনায় বারবার হাত কতলাচ্ছি আমি, কপালে ঘাম জমেছে, তাই ওড়নার বিচরণ চলছে বারবার কপালে। সিয়াম ভাইয়া অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছে, হাতে ফোন আর রোল নাম্বার। ওয়েবসাইট থেকেই রেজাল্ট খুঁজে নেবেন। 12টা বেজে 5 মিনিট। রেজাল্ট দেওয়ার খবর ছড়িয়ে পড়ল। উত্তেজনায় হাত পা আরও মৃদু মৃদু কাঁপছে আমার। কিন্তু রেজাল্ট বের হতেই পা অবধি মাথা পর্যন্ত নাড়াচাড়া বন্ধ করে দেন সিয়াম ভাইয়া। মুখশ্রীতে আধার নেমে আসে। আমার বুকটা ধুপ করে উঠল। অশ্রু জল চোখে তাকালাম আমি। ফেল করলাম না তো? আকাশ নিকশ কালো, থেকে থেকেই গর্জন করছে। চাঁদ নেই, তারা নেই, কি নিকৃষ্ট থমথমে আকাশ। কালো কুচকুচে মেঘ উড়ে বেড়াচ্ছে আকাশ জুড়ে। হাড় কাঁপানো শীত পড়েছে, তার উপর আকাশের যা অবস্থা, বৃষ্টি নিঘাত নামতে। এই শীতে আবার বৃষ্টি নামবে? ইস, ভাবলেই গাটা যেন কাঁটা দিয়ে উঠছে। ব্যালকনি দিয়ে শীতল বাতাস শা শা করে ঘরে ঢুকছে। শরীর হিম হয়ে আসছে, তবুও চোখে ঘুম নেই। উত্তেজনায় ঠান্ডাটাও
গায়ে লাগছে না ঠিক মতো। কাল বড় মাকে আব্বুকে দেখব, তারা কি আনন্দে কেঁদে দেবে আমাকে দেখে? বড় মা হয়তো অজ্ঞান হয়ে যাবে আনন্দে। আনন্দে থাকা চোখ দুটি বুঝলাম না, ঘুমের লেশ মাত্র নেই। অনেকক্ষণ কিছু একটা ভাবলাম। পাশ ঘরে শুতেই সিয়াম ভাইয়ার ঘুমন্ত মুখটা চোখে পড়ল। হঠাৎ করে খুব রাগ হলো লোকটার ওপরে। কেন আমাকে সংসারে ফেললো? তার উপরে আবার ওনার যে কষ্ট, নর্দমার মতো অতীতটা মনে পড়লেই শরীর ঝাঁকি দিয়ে বোঝায় যে আমার ভাবনা ভুল, পাষাণ ভাবনা। দুপুরে ঠিক কি ঠাট্টাটাই না করলো সিয়াম ভাইয়া। সৃষ্টিকর্তার কাছে হাজারো শুক্রিয়া, ফার্স্ট ক্লাস পেয়েছি আমি। কি ভয়টাই না পেয়েছিলাম তখন, রাগও উঠেছিল। তারপর রেজাল্ট পেয়ে সব গলে গেছে। মামা মামি খুব খুশি হয়েছে। মামির চোখে পানি দেখেছি আমি, আর মামার চোখে গর্ব। ইচ্ছে করেই আব্বুকে রেজাল্টটা বলিনি। আমি যে যাব সেটাও বলিনি, কাল বলবো। নিশ্চয়ই আমার পছন্দের আলুর পরোটা বানিয়ে দেবে শুনে। দু দাঁত বের করে একা একা হাসলাম অনেকক্ষণ ধরে। হঠাৎ ঠান্ডাটা জেঁকে বসলো, হাড় কাঁপিয়ে শীত রগে রগে ঢুকে পড়ছে। ছুটে গিয়ে ব্যালকনির পর্দা নামিয়ে দিলাম। শরীরটাও থেমে থেমে কাঁপছে। বিছানায় গা এলিয়ে কম্বল জড়িয়ে গুটিসুটি হয়ে রইলাম। চোখে ঘুমের আভাস পাচ্ছি, আর কখন যে তারপরে তন্দ্রায় তলিয়ে গেলাম জানা নেই। নীল রঙা কুর্তি পরেছি, চুলগুলো ছেড়ে দিয়েছি এলোমেলো থাকুক একটু, ভেজা চুল সেই জন্যই। ওড়নাটা গলায় জড়িয়ে সিয়াম ভাইয়ার দিকে তাকাতেই উনি বিরক্তিতে চ জড়িত কিছু উচ্চারণ করলেন। আমি মুখ বাঁকিয়ে বললাম, আমি রেডি, চলুন। অবশেষে মহারানীর সাজগোজ হয়েছে তবে। শুনতেই কটমটে চোখে তাকালাম আমি। কি লোক রে বাবা, কি এমন সেজেছি আমি? না চাইতেও চোখ দুটো দিয়ে নিজেকে দেখলাম একবার। না, সাজিনি তো বেশি। কাট কাট গলায় বললাম, চোখে ছানি পড়েছে আপনার? দেখতে পাচ্ছেন না আমি একটুও সাজিনি? তোর কানে খোল জমেছে। আমি বললাম, কেউ এত দ্রুত কিভাবে সাজতে পারে? লোকটা অদ্ভুত নাকি? না না, কিংভূত। না রে বাবা, এ কেমন লোক? কি অদ্ভুত অদ্ভুত সব কথা বলে। কি জানি মাথায় কোনো তার ফার ছিঁড়ে গেছে কিনা। মুখ বাঁকিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। উনি রুমে পেটে হাত গুজে হো হো করে হাসছেন। আমি শুনলাম দরজার বাইরে থেকে। রাগে কপালটা আরও ভাঁজ পড়ে গেল আমার। নিচে নেমে চলে আসলাম। ড্রয়িং রুমে মামি আর সিনথি বসে আছে। ওকে নিয়ে যেতে চেয়েছিলাম, বললো ওর কোচিং সেন্টার আছে, স্কুলও আছে, তাই এলো না। আমি আসতেই মামি আমার কাছে এসে চিন্তিত স্বরে বলল, আকাশ দেখছে শিয়া কেমন গুমোট, বৃষ্টি নামে বোধহয়, মেঘও ডাকছে, যদি বৃষ্টি চলে আসে। থেমে গেলাম। মামির কথায় কিন্তু যুক্তি আছে। সারা রাত মেঘ ডেকেছে, আকাশ এখনো থমথমে, শীতও আছে অবশ্য। তাহলে কি আব্বুর সাথে দেখা হবে না আমার? বুকটা হু হু করছে ভাবতেই। সিয়াম ভাইয়া লাগেজ নিয়ে নেমে পড়লেন। কাল সব কাপড় ওনার লাগেজে ঢুকিয়ে রেখেছি। ভাইয়া দূর থেকেই বলল, শিয়া, দ্রুত গিয়ে গাড়িতে ওঠ, বৃষ্টি আসার আগেই। আমি হাঁটতে যাচ্ছিলাম। মামি কিছু একটা বলতেই থেমে গেলাম। আকাশের গর্জনটাও বাড়ছে। আমার থামাতে সিয়াম ভাইয়া ক্রুদ্ধ নয়নে তাকিয়ে বলল, তোকে যেতে বলেছি না? যাবি নাকি থাকবি বলতো? আমি সোজা গিয়ে গাড়িতে বসে পড়লাম। সিয়াম ভাইয়াও আসবেন। তখনই পিছু ডাক দিয়ে মামি বলল, তুই এই অবস্থায় যেতে রাজি হলি? ঝড় আসতে পারে। উনি ম্লান হেসে বললেন, সে সারা রাত উদ্বিগ্ন হয়েছিল কখন যাবে। হতাশায় ফেলতে চাইছি না, আসছি। সামনের সিটে সিয়াম ভাইয়ার পাশে বসলাম। মেঘ হুড়মুড় করে উঠল। আকাশ ভেঙে বৃষ্টি নামতে লাগলো ঝিরিঝিরি। আমি ভাবতেই পারিনি আমরা বসতেই বৃষ্টি শুরু হবে। দিনটাই অন্ধকার। সূর্য যে মেঘের কোন অদলে হারিয়ে গেছে তা জানা নেই। গাড়ি চলতে আরম্ভ করলো। বাড়ি থেকে বেরিয়ে হাইওয়ের পথ ধরে চলতে লাগলো। আজ অতিরিক্ত গাড়ি নেই হাইওয়েতে। বৃষ্টি আসার ঠান্ডার তীব্রতা বেড়েছে।
লোম খুব খাড়া হয়ে উঠেছে একেবারে। কই, বাড়িতে তো এত শীত করেনি। হয়তো বৃষ্টি এসেছে বলেই এতটা শীত করছে। আমার পাশের জন বেশ বিন্দাসে গাড়ি চালাচ্ছে। সাদা শার্ট পরেছে, তার উপরে কালো ব্লেজার, আমার তার উপরে কোট। সুতরাং ঠান্ডা লাগার জায়গা আছে নাকি? আর এদিকে আমি মরছি ঠান্ডায়, রগে রগে কাঁপুনি ধরেছে আমার। আসার সময় চাদরটা গায়ে জড়ালে কি শ্বাসটা নষ্ট হয়ে যেত তোর? তুখর দৃষ্টিতে তাকালাম ওনার দিকে। মন দিয়ে ড্রাইভিং করছেন উনি। আরে বাবা, সেটাই কর না। কে বলেছে আমার দিকে তাকাতে? মুখ বাঁকিয়ে জানলার দিকে চোখ রাখলাম। চিবুক, চোখের পাপড়ি তিরতিরি কাঁপছে। গুটিসুটি হয়ে বসে রইলাম। যদি ভাবিস সিনেমার নায়কদের মতো কোট খুলে জড়িয়ে দেব, তাহলে বলবো ইউ রং শিয়া, এমন কিছুই করছি না আমি। মেজাজ এবার তুঙ্গে চড়ে বসলো। গলা ছেড়ে চেঁচিয়ে বললাম, আমি কি চেয়েছি নাকি বলেছি? চাসনি? হ্যাঁ বলিসনি, আমার মনে হলো আশা আছে। শরীর আগে কাঁপছে, বাড়ছে বৃষ্টির বেগ, ধূপধাপ শব্দ তুলছে। আছাড় পড়ছে গাড়ির ছাদে আর গ্লাসে। সময় কাটছিল অনেক কষ্টে। দেখতে দেখতে চলে আসলাম বাড়ির সামনে। হুট করে ব্রেক কষতেই হকচকিয়ে তাকালাম ওনার দিকে। উনি আমাকেই দেখছেন। পেছন থেকে দুটো ছাতা বের করে এগিয়ে দিলেন। লাগবে? এমনিতেই ঘা, তার উপর লবণ ছেটাচ্ছে। এক টানে কেড়ে রাগে ফুঁসতে লাগলাম। উনি বেরিয়ে গেলেন গাড়ি থেকে। আমিও বেরোবো, তখনই চোখ পড়ল পেছনের সিটে। সাদা কাগজ মুড়িয়ে বলের মতো পড়ে আছে। মস্তিষ্ক সচল হয়ে উঠল। রাগ বলে রহস্যের গন্ধে অবহিত হলাম। তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে চারিদিকে চোখ বুলিয়ে দেখলাম সিয়াম ভাইয়া লাগেজ বের করছে। এটাই সুযোগ। ভাগ্য ভালো, তাই পেলাম। ঝুঁকে তুলে নিলাম চিঠিটা। হাত শিরশির করছে, নিষ্পিস করছে পড়ার জন্য। কি লেখা আছে চিঠিতে? কে ছিল সেই আগন্তুক? বেরো এবার। সিয়াম ভাইয়ার গলায় ভাবনা ছুটল। সময় আরো পাবো। হাতে মুঠো করে বের হয়ে এলাম গাড়ি থেকে। প্রবল বর্ষণ হচ্ছে। বড় বড় ফোঁটা রাস্তায় পড়ে সেগুলো ছিটকে আসছে গায়ে। কলিং বেল চেপে চুপ করে দাঁড়িয়ে রইলাম। মন খুশিতে টকটক করছে এখন। মনে হচ্ছে বছর খানিক বাদে দেখা পাবো সবার। একটু পর কণ্ঠ ভেসে এলো। কে? বলতে বলতেই দরজা খুলে দিল বড়মা। ঝাঁপিয়ে পড়লাম বুকে। বড়মা হক চকিয়ে উঠে হাত উঁচু করে নিল। আহ, শান্তি। মায়াময় শান্তিতে ছেয়ে গেল আমার বুকটা। ছটফটানি ছেমে প্রশান্তির খেলা করছে এখন। ধুকপুক করছে দুটো হৃৎপিণ্ড, যেন লাফিয়ে বাইরে আসতে চাইছে। কি অনুভূতি! শান্তি। অশ্রু সজল চোখে মাথা উঁচু করে তাকালাম বড়মার দিকে। চোখ বেয়ে জল পড়ছে বড়মার। কই, বলিসনি তো আজ আসবি? আমি কাঁপা গলায় বললাম, সারপ্রাইজ। এখনো ছোট আছিস জামাইয়ের সামনে, ছাড়। বলেই কিয়দংশ পিছিয়ে দূরে গিয়ে দাঁড়ালো বড়মা। এরপর হেসে আমাদের ভেতরে আসতে বলল। সোফায় বসতেই চিঠিটাকে শক্ত করে নিলাম। এরপর বড়মাকে বললাম, আব্বু কই বড়মা? জানি না, বেরোনোর সময় বললো রাজধানী যাবে। টনক নড়ল আমার। কাল বাজারে যাওয়ার আগে পর্যন্ত আমায় কল করে বলেছিল আব্বু, আর আজ ঢাকা চলে গেল, অথচ জানালো না একবারও। কিছু একটা লুকিয়ে রাখতে চাইছে কি আব্বু? কিন্তু কি? কটু ভাবনায় বিষিয়ে উঠল মনটা। আব্বু অসুস্থ নয় তো?